আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইমদাদুল হক তুহিন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আমরা আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, যে 1.5 বছর ধরে প্রশাসকের অধীনে থাকা এফবিসিসিআই, বেসিস ও ইক্যাবের মতো শীর্ষ বেসরকারি বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তাদের মূল দায়িত্ব কি আসলে যথাযথভাবে পালন করতে পারছে? কি মনে হয় আপনার? দেখুন, দেশের শীর্ষ যে সংগঠনগুলো রয়েছে এফবিসিসিআইতে আপনার অন্তর্বর্তী সরকার আসার পরেই, অর্থাৎ 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগ দেওয়ার পরে যেহেতু বাণিজ্য প্রতিনিধিরা নেই সংগঠনগুলোতে, কার্যত সংগঠনগুলো বাণিজ্য বা ব্যবসায়ীদের দাবি দেওয়ার জায়গা থেকে এটা স্থবির হয়ে পড়ে। যে স্থবিরতার কারণে এফবিসিসিআইয়ের যে কাজ, সত্যিকার অর্থে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা, ব্যাট ট্যাক্স থেকে শুরু করে বাজেটের আগে আপনার বিভিন্ন ধরনের প্রস্তাবনা তুলে ধরা, সেগুলো আসলে হয়নি। আমরা সর্বশেষ যে অর্থ বছরের বাজেট ছিল সেখানেও দেখেছি নামকাওয়াস্তে আপনার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সেখানে জোরালোভাবে যে বক্তব্য এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চাইবে, সেই ধরনের চাওয়াটা ছিল না। একইভাবে বেসিস বলেন, ইকেব বলেন, প্রায় সবগুলো সংগঠন থেকেই বাজেটের আগে যে ধরনের প্রাক বাজেটে যে ধরনের প্রস্তাবনা দেওয়ার কথা, যেভাবে লাউডলি কথা বলার কথা, সেই লাউডলি স্বরটা ছিল না। যেহেতু প্রশাসক আছেন, প্রশাসক একজন সরকারি প্রতিনিধি, প্রশাসক সরকারের নিয়মতান্ত্রিকভাবেই চলবেন, যদিও এটা তার এক্সট্রা দায়িত্ব, তাই তিনি আসলে সেভাবে ব্যবসায়িক সংগঠনগুলোর যে মূল কাজ, সেই কাজটি করছেন না, বরং প্রশাসক শব্দটি হচ্ছে প্রশাসনিক কাজের জন্য। অর্থাৎ এই সংগঠনগুলো গত 1.5 বছর ধরে শুধুমাত্র প্রশাসনিক কাজগুলোই করে গেছে, যেখানে বাণিজ্য প্রতিনিধিদের বা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ীরা, তাদের কথার স্বরটা তাদের মাধ্যমে উঠে আসছে না। মানে বলতে চাচ্ছেন যে নির্বাচিত ব্যবসায় নেতৃত্ব না থাকায় আসলে বলা চলে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। প্রত্যেকটি সংগঠনে একই ধরনের অবস্থা। এই স্থবিরতাটা চলছে পুরো ব্যবসায়ী সমাজে, পুরো ট্রেড বডিগুলোতে। কারণ এখানে ব্যবসায়ীরা কথা বলছেন না, বলছেন অনেক ব্যবসায়ী তো এমনিতেই চুপ আছেন, যারা কিছু কিছু কথা বলছেন সেই কথাগুলো খুব ভালোভাবে হয়তো অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারের বিপক্ষে যাচ্ছে, যার কারণে সেই কথাগুলো কয়েকজন যখন বলছেন, অন্যরা বলছেন না। এবং যেহেতু একটা সংগঠন থেকে কথা বলা আর সংগঠনের প্রেসিডেন্ট যখন কথা বলবেন, তখন সেই কথাটার ভ্যালু যখন তিনি সাবেক থাকবেন বা সংগঠনে থাকছেন না, তখন সেই কথার ভ্যালু এক নয়। যার কারণে সংগঠনগুলো এক ধরনের অচল অবস্থা। যেমন বেসিস বেশ কিছু সময় ধরে বেসিস তারা মানে একদম এখানে প্রশাসকবিহীনও ছিল, এফবিসিসিআই প্রশাসকবিহীন ছিল, যেখানে আপনার বেতন ভাতা নিয়েও কর্মকর্তাদের সমস্যা হয়েছে। প্রায় সবগুলো সংগঠনে একই ধরনের চিত্র দেখা গেছে। একদমই তাই। এবং এই যে নির্বাচিত ব্যবসায় নেতৃত্ব না থাকায় আসলে ব্যবসা বাণিজ্য নীতি প্রণয়ন এবং বাজেট আলোচনায় বাস্তবে আসলে কি কি ধরনের ক্ষতি হচ্ছে, স্পেসিফিকলি যদি আপনি বলতে চান। আপনি ধরেন প্রতি বছরই আমাদের যে জুনে বাজেট হয়, বাজেটের আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি বা মে থেকেই প্রাক বাজেট শুরু করে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেখানে আপনার প্রত্যেকটি সংগঠন থেকে আপনার প্রস্তাবনা তৈরি করা হয়। সেই প্রস্তাবনাগুলো তৈরি করেন ব্যবসায়ীরা, তাদের বিভিন্ন ধরনের প্রত্যেকটা খাত ওয়াইজ কি ধরনের কোন জায়গায় ব্যাট কমাতে হবে, কোন জায়গায় ট্যাক্স ছাড় দিতে হবে, কোন জায়গায় নতুন করে আপনার নতুন কোনো নীতি প্রয়োজন আছে, সেটি একটা সুপারিশ আকারে প্রণয়ন করে প্রাক বাজেট বৈঠকে উপস্থাপন করা হয়। সেটি প্রাক বাজেট উপস্থাপন করার পর সেটি এনবিআর পর্যালোচনা করে, পর্যালোচনার পর এফবিসিসিআই মানে আমাদের যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের অধীনে প্রায় সবগুলো সংগঠনেই মূলত একটা ছাতার নিচে বাকি সংগঠনগুলো রয়েছে। এফবিসিসিআই তারা পরামর্শক সভার বৈঠক করে সেখান থেকেও একটা বড় ধরনের প্রস্তাবনা দেওয়া হয় সরকারকে, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরকে। যেহেতু গত 1.5 বছর ধরে বা এখনও সংগঠনগুলোতে আপনার প্রশাসক রয়েছেন, ফলে এখনকার সময়েও ব্যবসায়ীরা ধারণা করছেন আগামী যে বাজেট আসছে, বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে, এরই মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু আইন হয়েছে, সেই আইনগুলো নিয়ে আইনটা কত ভালো হয়েছে, কত খারাপ হয়েছে, কোনো সংগঠন বা সাংগঠনিকভাবে কথাগুলো আসছে না, প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অর্থাৎ আমরা বাজেটের পরপরই
প্রতিবার যেমন এফবিসিসিআই হয়তো বলে ব্যবসা বান্ধব বাজেট হয়েছে অথবা ব্যবসা বান্ধব হয়নি, সেই কথাগুলো কিন্তু গত 1.5 বছরে তেমনভাবে শোনা যায়নি। একদমই তাই। এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কেন এইসব বাণিজ্য সংগঠনে সময় মতো নির্বাচনটা আসলে দিতে ব্যর্থ হলো, এটা কি আসলে প্রশাসনিক কোনো দুর্বলতা ধরে দেবো নাকি রাজনৈতিক অনিচ্ছা এখানে আছে? এটি আসলে সব ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া বা সব ধরনের ক্রিয়ার ফল বলা যায়। কারণ গত 15 বছর ধরে যে ব্যবসায়ী সংগঠনগুলো ছিল, সেই ব্যবসায়ী সংগঠনগুলো রাজনীতিকীকরণ করা হয়েছে। ব্যবসায়ীরা চান না আসলে সত্যিকার অর্থে কোনো ট্রেড বডিতে কোনো রাজনৈতিক প্রতিনিধি আসুক। আমাদের বেশ কিছু সংগঠন রাজনৈতিক প্রতিনিধি থাকার কারণে বা রাজনৈতিকভাবে সরাসরি সংশ্লিষ্ট থাকার কারণেই আসলে প্রশাসকগুলো প্রথমত বসেছে। যখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেন, তারপর পরই বিভিন্ন সংগঠনে প্রশাসক নিয়োগের তুরচুর পড়ে যায়। প্রথমত সরকার প্রশাসক নিয়োগ দেয় এফবিসিসিআই, যেখানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ নিজেই করেন। একইভাবে বাকি সংগঠনগুলোতেও যখন এফবিসিসিআই শীর্ষ সংগঠনটিতে প্রশাসক বসে যায়, তখন বাকি সংগঠনের যে ব্যবসায়িক প্রতিনিধিরা ছিলেন, যারা গত 15 বছর ধরে নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত ছিলেন বা তারা বিভিন্নভাবে সরকারের সঙ্গে তদবির শুরু করে বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে বলতে থাকে যে এই সংগঠনগুলোতেও প্রশাসক বসানো উচিত, এই কমিটিকে বাদ দেওয়া উচিত। যার কারণে সংগঠনগুলোতে একে একে অসংখ্য সংগঠনে আপনার প্রশাসক বসে। এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম দেশের পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইতে প্রশাসক বসেছিল। সেই সংগঠনগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেন সংশ্লিষ্টরা মনে করেন। এবং সেই সংগঠনের সভাপতিও তিনি লাউডলি এখন কথা বলতে পারছেন এবং বিভিন্ন সময়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার সময় চেয়েও তিনি সাক্ষাৎ করেননি। একইভাবে অন্যরা বলতে চেয়েছেন, কিন্তু যেহেতু প্রতিনিধি নেই, যেহেতু ট্রেড বডিগুলোতে এখন প্রশাসক রয়েছেন, তারা কথা বলতে পারছেন না। এখানে ব্যবসায়ীদের যেমন দায় রয়েছে, পূর্ববর্তী সরকারের যেমন দায় রয়েছে। পূর্ববর্তী সরকার এই সংগঠনগুলোকে রাজনীতিকীকরণ করার কারণে, রাজনৈতিক প্রতিনিধি দেওয়ার কারণে সংগঠনগুলো যেমন অচল অবস্থা তৈরি হয়েছে, সংগঠনগুলোর কাঠামো যেমন ভেঙে গিয়েছিল, যার ফলে গত 1.5 বছর ধরে সংগঠনগুলো অচল হয়ে পড়েছে। এই যে যেমনটা আপনি বলছিলেন যে কাঠামো ভেঙে গিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর আসলে এইসব সংগঠনের দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি কাঠামোগত যে সংস্কারের কথাটা আপনি বলছেন, এটা কতটা তাড়াতাড়ি সংস্কার করা প্রয়োজন এবং এই সংস্কারের দায়িত্বে আসলে কারা থাকবে? আচ্ছা, আমি যদি বলি সংগঠনগুলোর কাঠামোগত সংস্কার তো আসলে অনেক দীর্ঘ একটা বিষয়, কিন্তু সংগঠনগুলোর নির্বাচনের প্রধান অন্তরায় ছিল আমাদের যে সংগঠনগুলোতে প্রত্যেকটি সংগঠনের সদস্য পদ দেওয়া হয়। সদস্য পদগুলো কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, তিনি কি সত্যিকার অর্থে ব্যবসায়ী কিনা, সেটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যেই বিভিন্ন ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে। তারা কিছু সদস্যকে সত্যিকার অর্থেই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই সদস্য পদ দেওয়া হয়েছে, যাদের সত্যিকার অর্থে ওইভাবে ওই সংগঠনগুলোর ব্যবসায়িক সদস্য পদ পাওয়ার হয়তো যোগ্যতা নেই। এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বড় আপত্তি ছিল, যার কারণে এখনো অনেকগুলো সংগঠনে ব্যবসায়িক সদস্য পদ নিয়ে আপত্তি রয়েছে। যেমন বেসিসের কথা বলা হচ্ছে, প্রশাসক বলেছেন যে এখানে সদস্য পদ নিয়ে আপত্তি আছে, আমরা সদস্য পদটা ঠিক করে আমরা নতুন ভোটার তালিকা প্রণয়ন করে তখন নির্বাচন করব। কিন্তু একইভাবে বিজিএমইর ক্ষেত্রেও সদস্য পদ নিয়ে আপত্তি ছিল। সেখানে বেশ কিছু ভুয়া ভোটার বের হয়, যে ভুয়া ভোটারগুলোকে বাদ দিয়ে প্রশাসক অত্যন্ত সদিচ্ছা নিয়ে নির্বাচন আয়োজন করেন। অন্য সংগঠনগুলোকে করা যেত এবং ভবিষ্যতে যখন আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নির্বাচনটা শেষ হবে, সবাই চান, ব্যবসায়ীরা চান যাতে দ্রুত যে ভোটার নিয়ে সমস্যা রয়েছে, এই ভোটারের সমস্যাটা কাটিয়ে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এবং নির্বাচনের ক্ষেত্রে যে আগামী জাতীয় সংসদে যারা ক্ষমতায় আসবেন, তাদের উচিত হবে দ্রুত সংগঠনগুলোতে নির্বাচন দেওয়া। সেক্ষেত্রে অবশ্যই প্রথমত যদি সংস্কার করতেই হয়, ভোটার তালিকাটা সংস্কার করা যেতে পারে। কাঠামোগত সংস্কার আসলে দীর্ঘমেয়াদী বিষয়। একদমই তাই। এবং আমি যদি বলি যে এই ট্রেড বডিগুলোতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে আসলে কার্যত কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং কি ধরনের নীতিগত এবং প্রশাসনিক বা আইনি পরিবর্তন প্রয়োজন এখানে? আইনি পরিবর্তন বলতে বর্তমান সরকার ট্রেড বডির একটা আইন নিয়ে কাজ করছে, যে আইনটি নিয়েও আসলে নানা ধরনের
আপত্তি এর মধ্যে এসেছে, যেমন আন্তর্জাতিক যে সংগঠন, আন্তর্জাতিক বাণিজ্য যারা করেন অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলোর কথা বলছি, ফিকির যে সদস্যগুলো রয়েছে বলছে যে এখানে তাদের মালিক থাকতে হবে। এই মানে আইনি অনেকগুলো জটিলতা রয়ে গেছে, সেই আইনি জটিলতা তো দীর্ঘমেয়াদী, কিন্তু আগামী আপনার নির্বাচনের পর সরকারের উচিত হবে ট্রেড বডিগুলি যাতে কোনোভাবেই রাজনৈতিক প্রতিনিধি, সরাসরি রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা যাতে ট্রেড বডিগুলোতে না আসেন। কিন্তু আমরা সেটিরই আশঙ্কা করছি, বাংলাদেশ আসলে রাজনীতির বাইরে বা প্রথাগত রাজনৈতিক দলের বাইরে যাওয়ার সুযোগ খুব কম রয়েছে বলে মনে করা হয়। যে আগামীতে আপনার যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আমরা ধারণা করি সরকারের পক্ষ থেকে হয়তো প্রথমে এফবিসিসিআই নির্বাচনে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে ধারণা করা যায়। সেক্ষেত্রে আপনার যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর ভোটার তালিকাকেও আপডেট করতে হবে, অন্যান্য সংগঠনগুলোর নির্বাচন হয়ে যেতে হবে, কারণ অন্যান্য সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকরাও এফবিসিসিআই ভোট দিবেন, যার কারণে এফবিসিসিআই নির্বাচনটি সুষ্ঠুভাবে এবং এখানে রাজনৈতিক প্রতিনিধি আসবেন না বলে আমরা মনে করি। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।